নমস্কার বন্ধুরা, আমি রাজীব দত্ত। রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত। আর রাজীব দত্ত ব্লগ মানেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই। আপনারা দেখেছেন যে গতকাল অর্থাৎ সোমবার থেকে আমাদের রাজ্য জুড়ে বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ইডি। এই প্রথম ইডি কিন্তু অফিসিয়ালি বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান শুরু করলো। এর আগে ইডি এই রাজ্যের অনেক মামলা, দুর্নীতির মামলার তদন্ত করছে, যেমন শিক্ষক নিয়োগ দুর্নীতি, এছাড়া আপনার রেশন দুর্নীতি, একাধিক দুর্নীতি, কয়লা দুর্নীতি, গরু পাচার দুর্নীতি সহ একাধিক দুর্নীতির তদন্ত করছে। এরই মধ্যে কিন্তু এই বালি পাচার দুর্নীতি নিয়ে তারা কিন্তু তদন্তে নেমে গিয়েছে। আমরা গতকালই ভোরবেলায় দেখলাম যে ইডির অফিসাররা তারা রাজ্যময় 22টা জায়গায় তারা অভিযান চালায়। তার মধ্যে কলকাতা আছে, কলকাতার শহরতলি আছে, মেদিনীপুর আছে, ঝাড়গ্রাম আছে এবং মেদিনীপুর শহরে আছে, এবং সেখান থেকে বেশ কিছু অনেক ইনক্রিমেন্ট ডকুমেন্ট তারা পেয়েছেন। আমার বিষয়টা হচ্ছে, আমি একটু বিষয়টা বলে নিই যে ইডির এই তদন্ত কি হতে পারে সেইটা নিয়ে আমার আলোচনার বিষয়। তার আগে আমি একটু জানিয়ে নিই আপনাদের যে ইডি কাল গভীর রাত পর্যন্ত এই বালি পাচার, বালি মাফিয়াদের বিরুদ্ধে আপনার অভিযান করেছে। তাতে কি পেল? তার মধ্যে যে মেদিনীপুর শহরের শিরোমণি রোডে যিনি এই বালি ব্যবসাটা, যিনি বালির মূল এই ব্যবসায়ী, যিনি বেআইনি, যাকে বৈধ বলা হচ্ছে, সেই বেআইনি বালির ব্যবসাটা যিনি করেন সৌরভ রায়, যিনি এক সময় তার অত্যন্ত অভাব ছিল, আজকে কিন্তু সে কোটি কোটি কোটিপতি। বালিরই ব্যবসা তার বাড়ি থেকে, মেদিনীপুর শহরে তার বাড়ি, 65 লক্ষ টাকা নগদ পেয়েছে এবং প্রচুর কাগজপত্র পেয়েছে। এছাড়া আরেকজন জহিরুল শেখ, তার বাড়ি হচ্ছে গোপীবল্লভপুর, তারও বাড়িতে অভিযান হয়, যিনি একটা সময় সাইকেল মিস্ত্রি ছিলেন এবং তার সেই সময় তিনি আবার ইয়েতে কাজ করতেন, ওই ভিলেজ পুলিশ যে আছে না, মমতা বন্দ্যোপাধ্যায় ভিলেজ পুলিশ তৈরি করেছে, ভিলেজ পুলিশও কাজ করতেন। সেই জহিরুল শেখ তিনি এই পেশা ছেড়ে দিয়ে হঠাৎ করে বালির ব্যবসায়ী হয়ে যান এবং তার মানে বিশাল বাড়ি এবং তার বিশাল রাজকীয় ব্যাপার, তার বাড়ি থেকে 25 লক্ষ টাকা ইডি অফিসাররা পেয়েছেন, যিনি শাসকের ঘনিষ্ঠ এবং শাসক দলের সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ আছে। যদিও শাসক অস্বীকার করছে, তৃণমূল কংগ্রেস অস্বীকার করছে যে তিনি তার সে নেতা নয়, সে কর্মী, কিন্তু শাসকের সঙ্গে যোগাযোগ। এইবার যেটা আমি আসি যে এত বড়, কারণ দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার এই মেসেজটা কিন্তু দিয়েছেন। আমরা দেখেছি যে যখনই জেলায় যেতেন তখনই রিভিউ মিটিংগুলো, সেখানে কিন্তু এই অভিযোগগুলো তিনি বলতেন যে দুর্নীতি করবে না, বালি এসব করলে আমি অ্যাকশন নেব। কিন্তু অ্যাকশন আমরা দেখিনি, কারণ মুখেই তিনি বলতেন ক্যামেরার সামনে। কিন্তু যত দিন বেড়েছে তত কিন্তু এই বালি মাফিয়াটা জাঁকিয়ে বসেছে। তাহলে কি এইটা ধরে নিতে হবে যে শাসকের মদত রয়েছে? এ তো বলছে সবাই অভিযোগ তো করছেন শাসকের মদত না থাকলে এত বড় নেটওয়ার্ক কি করে কাজ করে, এই যে এত দিন ধরে তারা কিভাবে কাজ করে, পুলিশের চোখের সামনে রাত্রি হলে এই ব্যবসা বাড়ে। এবং যারা গ্রামের দিকে থাকেন তারা নিশ্চয়ই জানেন, তারা বিভিন্ন সময় বিক্ষোভ দেখান যে বালির লরিতে মারা গেছে, অনেক ঘটনা ঘটেছে, বিক্ষোভ দেখিয়েছে, ভাঙচুর হয়েছে, বালির গাড়িতে আগুন লাগানো হয়েছে, রাস্তাঘাট নষ্ট করে দেওয়া হয়। এই বেআইনি বালি এবং বেআইনি বালির জন্য নদী পরিবেশ নষ্ট হচ্ছে, নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে, এমনকি যে নদীর উপরে যে ব্রিজ আছে সে ব্রিজও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এত অবৈধভাবে বালি তোলা হচ্ছে। কিন্তু বালি মাফিয়াদের বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে আমরা তুলে ধরি, কিন্তু তারপরে কিছুদিন বন্ধ থাকে, কিন্তু সেইভাবে আমরা দেখিনি যে এই বালি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধ করতে সেভাবে কোনো ব্যবস্থা নিয়েছে। তাই এটা নিয়ে বলতেই হয় যে পিছনে যদি কারো হাত না থাকে, মদত না থাকে, তাহলে বালি মাফিয়ারা এই ব্যবসা করছেন কি করে? এত পুলিশ, এত এজেন্সি, তারপরেও তারা এই পুরো নেটওয়ার্ক, মানে যেখানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গায় এক অবস্থা এবং ভয়ঙ্কর পরিস্থিতি, যেখানে সেখানে যত্রতত্র বেআইনি বালি খাদান তৈরি করা হয়েছে। এবং তার বিরুদ্ধে কিন্তু ইডি গতকাল থেকে অভিযান শুরু করেছে এবং গভীর রাত পর্যন্ত এই অভিযান চলে, প্রায় আজ মানে ভোরবেলা পর্যন্ত অভিযান চলে। যদিও আমরা আর কি পেয়েছি ইডির তরফ থেকে প্রকাশ্যে কিছু বলা হয়নি, তবে আমরা যেটুকু জানতে পেরেছি যে একজনের বাড়ি থেকে, এই সৌরভ রায়ের বাড়ি থেকে 65 লাখ টাকা, আর যিনি জহিরুল শেখ, যিনি
গোপীবল্লভপুরে বাড়ি, তার বাড়ি থেকে 25 লক্ষ টাকা উদ্ধার করেছে এবং তার সঙ্গে অনেক কাগজ পাওয়া গেছে। এ তো ঠিক, ভালো কথা, ইডি তদন্ত করছে, খুব ভালো, কিন্তু লাভটা কি? এইটাই আমার প্রশ্ন। আপনাদেরও নিশ্চয়ই, বাংলার মানুষের প্রয়োজন যে আপনারা যারা আমার এই দেখছেন, আমার ভিডিও যারা দেখছেন, আমার বক্তব্য যারা শুনবেন, তারা আমাকে হয়তো প্রশ্ন করবেন যে আপনি তো অনেক কথা বললেন, লাভটা কি? ইডি সিবিআই তো এই রাজ্যে অনেক তদন্ত করছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি বলুন, তদন্ত করছে, পুরসভার নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, কয়লা পাচার, তারপরে আপনার গরু পাচার, মিড ডে মিলের দুর্নীতি, সেটাও কিন্তু সিবিআই তদন্ত হচ্ছে। আপনারা জানেন যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, এর তদন্তের নির্দেশ দিয়েছিলেন, কারণ বকটুয়ের সময়, সেই সময় দেখা গেছিল যে যারা মারা গিয়েছিলেন তাদের কিন্তু এই মিড ডে মিলের টাকার চেক দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, সেই চেক কিন্তু ভাইরাল হয়েছিল। তাই এই প্রশ্নগুলো আমাকে করতেই পারে, স্বাভাবিক, বাংলার মানুষের এই প্রশ্ন কিন্তু আমারও, যে লাভটা কি? আরজি করের যে মারা গেছে, যে ডক্টর অভয়া খুন হয়েছেন, ধর্ষিত হয়ে খুন হয়েছেন, সেখানেও এক সিবিআই তদন্ত, রেজাল্ট নেই। তাই আমারও প্রশ্ন ইডি এবং সিবিআইয়ের কাছে, যে বাংলার মানুষ জানতে চায় যে আপনারা এত তদন্ত করছেন, মাথা কবে ধরা পড়বে? আপনারা কান ধরছেন এবং একটা জায়গা পর তদন্ত যেভাবে গতিতে শুরু হচ্ছে আমরা দেখছি, প্রত্যেকটা তদন্ত, শিক্ষক নিয়োগ দুর্নীতি দেখবেন যেভাবে তদন্ত শুরু হয়েছে, একটা জায়গায় গিয়ে কিন্তু যখন পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হলো, তারপরে কিছু চুনোপুটি গ্রেপ্তার হলো। ঠিক একইভাবে কয়লা পাচারের ক্ষেত্রেও দেখবেন যে গ্রেপ্তার হলো অনুব্রত মণ্ডল, তিহার জেলে তিনি দীর্ঘদিন রইলেন, তার মেয়েও রইল, এবং একটা জায়গায় যে কিন্তু সেই গতিটা বন্ধ হয়ে গেল। ঠিক একইভাবে তারা জামিনও পেলেন। আবার যদি বলেন গরু পাচার, কয়লা পাচার, রেশন দুর্নীতির ক্ষেত্রেও তাই, সমস্ত দুর্নীতিগুলোর ক্ষেত্রেও তাই, একটা জায়গায় যে কিন্তু আর উপরের দিকে উঠছে না, তার মাথাকে সেইটা কিন্তু পাওয়া যাচ্ছে না, সেইটা কিন্তু ইডি বা সিবিআই সেটা বলছে না। এইখানেই আমার প্রশ্ন, ইডি সিবিআই কি কেন বলছে না? তাহলে কি কেন্দ্রীয় সরকার কোনোভাবে চাপ দিচ্ছে? এই প্রশ্ন, কেন ইডি সিবিআই সেই জায়গায় মাথা ধরতে পারছে না? কারণ বাংলার মানুষ চায় যে মাথাকে ধরতে, এটা তো স্বাভাবিক। তারা যখন কোর্টে আদালতে দাঁড়িয়ে বলছেন, এই যে সুজয় কৃষ্ণ ভদ্র যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ইডি এবং সিবিআই তারা দাবি করেছিল যে তার কণ্ঠস্বর নিলে ফোনের ওপরে যে কণ্ঠটা, যে রেকর্ড ফোনের, তার ফোন যে সিজ করে যা পাওয়া গেছে, যে সে ফোনের কণ্ঠস্বরটা আইডেন্টিফাই করা যাবে, আমরা দেখেছি সেটা নিয়ে কত নাটক হয়েছে। সুজয় কৃষ্ণ ভদ্র তিনি ভর্তি হয়েছেন, SSKM-এ ভর্তি হয়েছেন, তিনি কণ্ঠস্বর দেবেন না, কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস অমৃতা সিনহা তিনি কিন্তু সহযোগিতা করেছিলেন, এবং তার ফলে ইডি কিন্তু সিবিআই তারা এই সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা কিন্তু নিতে পেরেছিল। এবং আমরা এটাই খুব বাংলার মানুষও বুঝে গিয়ে তারা ভাবছিল, কারণ ইডিও বিভিন্ন সময় আদালতে দাবি করছিল এই কণ্ঠস্বর নিলে মাথাটাকে ধরা যাবে। কোথায় মাথা? তারপর দেখুন এতদিন হয়ে গেছে, তাই মাথা নেই। এত দুর্নীতির মাথাকে, শিক্ষক দুর্নীতির মাথাকে, টাকা কোথায় যাচ্ছে, কে নিচ্ছে, এত সাহস? এটা তো যারা যাদেরকে ধরা হচ্ছে তারা তো নেটওয়ার্কের মধ্যে, কিন্তু সেই নেটওয়ার্ক বিজনেসের মধ্যে উপরের যে মাথাগুলো বসে আছে, একটা দুটো যে মাথাগুলো, সেই মাথাগুলো কারা? এবং আমরা দেখেছি শিক্ষক নিয়োগ দুর্নীতির সময় সেখানে যে লিপস অ্যান্ড বাউন্সের কথা বলা হয়েছিল, যে কোম্পানি, সেই কোম্পানির যিনি প্রোপাইটার তার নাম করা হয়েছিল, কিন্তু তিনি কোন দলে সেটা কিন্তু ইডি বা সিবিআই বুঝতে পারছে না। তাই এইখানেই প্রশ্ন যে আপনাদের উপর তো ইডি সিবিআই, ভারতবর্ষের মানুষ আপনাদের উপর আস্থা রাখে, কিন্তু এইভাবে যদি তদন্ত চলে, মাথা যদি ধরতে না পারেন, শুধু কান, আমরা তো জানি কান টানলে মাথা আসে, সবাই জানে, আপনারা কান ধরছেন, কিন্তু কান যখন ধরছেন এটা তা মাথা তো আসবেই, কিন্তু কেন ধরছেন না? আর এটাও ঠিক, ইডি যখন একটা তদন্ত করে যথেষ্ট হাতে প্রমাণ নিয়ে করে, এতগুলো গতকাল যেমন যে রেডটা হয়েছে বালি মাফিয়াদের বিরুদ্ধে, এটা আমরা জানি, আমরা যারা সংবাদ মাধ্যমে কাজ করি আমরা জানি ইডির হাতে কতটা প্রমাণ থাকলে তারা এইভাবে তল্লাশি শুরু করে। কিন্তু তাহলে কেন মাথা ধরা পড়ছে না? তাহলে কি ইডি বা সিবিআইকে কেউ বাধা দিচ্ছে? তারা মাথা পর্যন্ত পৌঁছাতে পারছেন না? না ইডি সিবিআই পৌঁছাতে চাইছেন না, অন্য কোনো বিষয় আছে? এইটাই কিন্তু বাংলার মানুষ জানতে চায়।
যে এত দুর্নীতি কিন্তু মাথাকে কেন ধরা হচ্ছে না। তাই বাংলার মানুষ মানে আপনাদের উপর ইডি সিবিআইয়ের উপর আস্থা হারাচ্ছে। সাধারণ মানুষ দেখবেন পথে ঘাটে কথা বললে সাধারণ মানুষ একটাই এখন হয়ে গেছে, ইডি সিবিআই তদন্ত হচ্ছে, কী হবে? কিছুই হবে না। তাই ইডি সিবিআই ভারতবর্ষের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ তদন্তকারী এজেন্সি, তাদেরও দক্ষতাকে প্রমাণ করতে হবে। আর যদি কেন্দ্রীয় সরকারের উদ্যোগ নিতে হবে, কেন্দ্রীয় সরকার চুপ করে বসে থাকলে হবে না যে এটা সুপ্রিম কোর্ট বলেছে, এটা হাইকোর্ট বলে তদন্ত। তাদেরও দায়িত্ব আছে যে মাথা কাদের কাছে টাকা পৌঁছাচ্ছে, যেখানে এতগুলো একের পর একাধিক দুর্নীতি রাজ্যে ঘটছে। যেমন কোটি কোটি টাকা শিক্ষক দুর্নীতি দেখেছেন, যে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখার্জির বাড়িতে কত, মানে ফ্ল্যাটে কত কোটি, প্রায় 55 কোটি টাকা পাওয়া গিয়েছে। তাই এই সমস্ত টাকা কোথায় পৌঁছাচ্ছে, কার কাছে পৌঁছাচ্ছে, সেটা কিন্তু খুঁজে বার করতে হবে। নাহলে কিন্তু আগামী দিনে ইডি সিবিআইয়ের উপর ভরসা কিন্তু মানুষের চলে যাবে। তাই আমি এটাই আবেদন করব বাংলার মানুষের তরফ থেকে, আমারও আবেদন ইডি সিবিআইয়ের কাছে, যে কান টানলে হবে না। কান যখন টানতে পারছেন, এটা আমরা জানি, কান টানলে মাথা আসে, এই মাথাকে টানুন। মাথাকে ধরে, মাথা এক বা একাধিক দুই যাই হোক, তাদের ঢুকে জেলে যদি ভরতে পারেন, তাহলে মানুষ আপনাদের উপর আস্থা রাখবে। তাই কালকে যে না হলে কিন্তু আপনাদের এই তদন্তের উপর মানুষের কোনো ভরসা থাকবে না। আপনাদের তদন্তে মানুষ এখন আর আস্থা রাখতে পারছে না শুধু আপনাদের আচরণে। তাই গতকাল যে বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান করেছেন, এই বালি মাফিয়াদের টাকা কোথায় যাচ্ছে, কোথায় কার কাছে আসছে, সেটা কিন্তু আপনারা জানেন। তাই তাদের যারা এই মাথা, তাদের গ্রেপ্তার করে জেলে ঢোকান। বাংলার মানুষের তরফ থেকে এই দাবি আমিও রাখলাম। আপাতত এইটুকুই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।